বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে 18 কোটি মানুষকে আজকে এই নিরাপত্তার জন্য কাজ করতে হবে এবং আমাদেরকে জননিরাপত্তা গঠন করতে হবে। এবং উত্তর কোরিয়ার মতো আমরা দাবি করব আমাদের সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে, আমাদের সিকিউরিটির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের আজকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা ক্লাস 8 পর্যন্ত এটা চালু করা উচিত। আসলে বাংলাদেশে এখন অনেক আলোচনা হয়, কে পাকিস্তানপন্থী, কে ভারতপন্থী, কে কোনপন্থী, এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু বাংলাদেশপন্থী কে আসলে সেটা নিয়ে কোনো আলোচনা নেই। এবং আমরা মনে করি আজকে এই নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস এনডিজে তাদের আয়োজন দেখে, তাদের উদ্যোগ দেখে আমাদের কাছে মনে হয় আসলে ওনারাই প্রকৃতপক্ষে বাংলাদেশপন্থী, বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সিকিউরিটি এবং বাংলাদেশের স্থায়িত্ব নিয়ে, এবং বাংলাদেশ কিভাবে আগামী দিনে শুধুমাত্র সাউথ এশিয়ান এই রিজিয়নে না, শুধুমাত্র এশিয়াতে না, সারা পৃথিবীতে আমরা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং আমরা আমাদের অবস্থান জানান দিতে পারি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, সেটা নিয়ে তারা কাজ করেন। এজন্য আমি আজকের এই আয়োজক মণ্ডলীকে আজকের এই সেমিনারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের সুন্দর আয়োজন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে বাংলাদেশের এখন যে জাতীয় নিরাপত্তা নীতিমালা, যে বিষয়টা নিয়ে আজকে সেমিনার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের অনেকগুলো ইস্যু নিয়ে বার্নিং ইস্যু এখন কাজ করছে। মানবিক করিডোর আমরা দিব কি দিব না, সেটা আমাদের জন্য কতটুকু সিকিউরিটি থ্রেট বা কতটুকু আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এটা কতটুকু আমাদের জন্য সুখকর হবে, সেটা নিয়ে আজকে অনেক বেশি আলোচনা দরকার। এর পাশাপাশি আমাদের সেন্ট মার্টিন, আমাদের কক্সবাজার, সার্বিকভাবে রোহিঙ্গা যে সমস্যা, এই সমস্যা, এবং আজকে বাংলাদেশ নিয়ে যেভাবে আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাচ্ছে, এই বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য বা এটাকে ব্যর্থ ঘোষণা করার জন্য আজকে যারা উঠে পড়ে লেগেছে, সেরকম একটি মুহূর্তে এরকম একটা আয়োজন আমি মনে করি জাতির জন্য অনেক বেশি প্রয়োজন ছিল এবং তারা সেটা করেছেন। এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে জাতীয় নিরাপত্তা, এখানে নিরাপত্তার ইস্যুতে আমরা যদি আলোচনা করি, একটা কথা আমি বলতে চাই, আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, দীর্ঘদিন কাজ করেছি। এরপরে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, এখানে আমি ঢাকা ইউনিভার্সিটি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ থেকে অনার্স করেছি। এখানে এই বিল্ডিং এর ইয়ার উপরে আছে। আসলে আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই 1930 সাল থেকে 40 সালের এই সময়টাতে বা পরবর্তী ভূরাজনীতির জগতে একটা থিওরি আছে, এটা হচ্ছে নিকোলাস জে স্পাইসম্যানের একটা থিওরি, এটা হচ্ছে রিমল্যান্ড থিওরি। এবং রিমল্যান্ড থিওরিটা এসেছে, এর আগে ম্যাকাইন্ডারের একটা থিওরি ছিল, সেটা হচ্ছে হার্টল্যান্ড থিওরি। এবং হার্টল্যান্ড থিওরি বলতে তারা মূলত ইউরোপের মধ্যভাগ, যে হুইল কন্ট্রোল দ্য হার্টল্যান্ড, হুইল কন্ট্রোল দ্য ইউরোপ, হুইল কন্ট্রোল দ্য ইউরোপ, হুইল লিড দ্য ওয়ার্ল্ড। এবং এটার ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এবং কারণ কে ওই হার্টল্যান্ডকে কন্ট্রোল করবে, সেটাকে নিয়ে তখন আপনার হচ্ছে যে আমেরিকা এবং ব্রিটেন বা হচ্ছে যে রাশিয়া, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিন্তু পরবর্তীতে কোল্ড ওয়ারের যুগে এসে এই থিওরিটা চেঞ্জ হয়েছে এবং নিকোলাস যে স্পেক্সম্যান, তিনি বলেছেন যে না, হার্টল্যান্ড না, মূলত পৃথিবীকে কন্ট্রোল করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিমল্যান্ড। রিমল্যান্ড মানে হচ্ছে যে ইউরো এশিয়া, ইউরোপ, এশিয়া, বিশেষ করে মিডল ইস্ট এবং চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এই অংশটুকু, কোস্টাল এরিয়া, এই রিজিয়নটা যাদের কন্ট্রোলে থাকবে, রিমল্যান্ড যার কন্ট্রোলে থাকবে, তারা হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে তারা লিড করবে, নেতৃত্ব দেবে। এবং তখন থেকে আমেরিকা এই ইস্যুতে, মানে ফরেন অ্যাফেয়ার্স ইস্যুতে, এই মিডল ইস্টকে কন্ট্রোল করার এইটাকে তারা প্রাধান্য দেয়। এবং আমরা দেখি যে ইরাক ইরান যুদ্ধ থেকে শুরু করে আজকে মিশর, গাজা থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে পুরো মিডল ইস্টটাকে তারা কিভাবে কন্ট্রোল করতেছে। আমাদের ডক্টর ইউনূস সাহেব যথার্থই বলেছেন
যে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের রিভার, আমাদের পার্শ্ববর্তী যে বঙ্গোপসাগর, এবং যেটাকে কন্ট্রোল করার জন্য আজকে পুরো সুপার পাওয়াররা এদিকে তাকিয়ে আছে। বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য সবাই যখন যুদ্ধে লিপ্ত বা আপনার কোল্ড ওয়ার বলি আমরা, বা হচ্ছে কনফ্লিক্ট বলি, চায়নাকে ডিফেন্স, চায়নাকে ব্লক করার জন্য বা চায়নাকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে এই অঞ্চলটাকে নিয়ে যেইভাবে সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশ এমন একটা বাফার স্টেট যেন না হয় যেখানে দুই পক্ষ যুদ্ধ করবে, বাংলাদেশের যুদ্ধে সম্পৃক্ত হবে। এটার যেমন সিকিউরিটি থ্রেট আছে, আবার হচ্ছে আমাদের জন্য প্রসপেক্ট আছে, সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা হচ্ছে আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে, আমরা যদি আমাদের এই সমুদ্র বন্দরকে, আমরা আমাদের এই বিশেষ করে আমি হাতিয়ার নাগরিক হিসেবে বা হাতিয়াতে আমার জন্য বাড়ি, হাতিয়ার জনপ্রতিনিধি হিসেবে আমরা যারা ভবিষ্যৎ চিন্তা করতেছি, বিশেষ করে বঙ্গোপসাগরে হাতিয়ার দক্ষিণ পাশে যে একটা বিশাল সম্ভাবনা, নতুন করে চর উঠে এখানকার বিশাল একটা ভূমি সেখানে আজকে উঠতেছে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা। সে দক্ষিণ তালপট্টি থেকে শুরু করে এই পুরো প্রসপেক্টটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমাদের সিকিউরিটি এক্সপার্ট যারা যারা বাংলাদেশের ভবিষ্যৎ ডিল করবেন, লিড করবেন, তারা যদি এই বিষয়গুলোকে আমাদের প্রসপেক্টগুলোকে সেগুলোকে সিকিউর করে একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করে সেগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এবং এই জায়গাগুলোকে আমরা যে আমাদের পটেনশিয়ালিটি আছে সেটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, এবং আমাদের এই সমুদ্রকে কাজে লাগিয়ে আমরা যদি এখানকার যে সম্পদ আছে, যে সম্ভাবনা আছে, আমাদের এই সমুদ্রের নিচে আল্লাহ কি পরিমাণ সম্পদ রেখেছেন এটা কিন্তু আমরা জানি না। আজকে একটা দেশের আমাদের অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমাদের 18 কোটি মানুষ, ছোট একটা ল্যান্ড, আমরা কিভাবে বড় হব, আমরা কি ভারতের আধিপত্য থেকে বাঁচতে পারবো কিনা, আমাদেরকে সবাই নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। কিন্তু আপনি দেখতেছেন আজকে ডক্টর ইউনূস একজন মানুষের কারণে কিন্তু আজকে বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীতে আজকে কোন জায়গায় চলে যাচ্ছে, এবং আধিপত্যবাদী শক্তির সবচেয়ে বড় শুল হচ্ছে সেই জায়গাটায়, যেন তারা আমাদেরকে দমিয়ে রাখতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য আমাদের এই অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিতে চায়। এজন্য আমি মনে করি আজকের এই জাতীয় নিরাপত্তা যেই নীতিমালা তৈরি করার জন্য যে প্রস্তাবনাটা ওনারা দিয়েছেন, কর্তৃপক্ষ এই নেক্সাস জাস্টিস, ডিফেন্স অ্যান্ড জাস্টিস যে আয়োজন করেছেন, আমি মনে করি এটা নিয়ে আরো গবেষণা হওয়া উচিত, এটা নিয়ে আরো বেশি কাজ করা উচিত। এবং শুধুমাত্র ওনারা সাবেক সামরিক কর্মকর্তারা না, আমাদের আজকে যারা ডিফেন্সে কাজ করেন, দেশপ্রেমিক যে সামরিক বাহিনী যারা আছেন, তারা এটাকে নিয়ে আরো বেশি কাজ করবেন। এবং শুধু অন্যদের উপর ছেড়ে দিলে হবে না, আসলে বাংলাদেশের সিকিউরিটি, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে 18 কোটি মানুষকে আজকে এই নিরাপত্তার জন্য কাজ করতে হবে, এবং আমাদেরকে জননিরাপত্তা গঠন করতে হবে। এবং উত্তর কোরিয়ার মতো আমরা দাবি করব আমাদের সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে, আমাদের সিকিউরিটির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের আজকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা ক্লাস 8 পর্যন্ত এটা চালু করা উচিত। আমরা আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাচ্ছি, এবং আমরা মনে করি একটা কম্বাইন, সমন্বিত একটা যোগ উপযোগী জাতীয় নিরাপত্তা নীতিমালা যদি তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ, আজকে বাংলাদেশের চেয়ে ছোট দেশ তো শুধুমাত্র একটা চিকিৎসা ব্যবস্থা দিয়ে সিঙ্গাপুর আজকে পৃথিবীতে উন্নত একটা দেশ হয়ে গেছে। আজকে কাতার একটা ছোট রাষ্ট্র, কিন্তু তাদের সেই পলিসির কারণে আজকে তারা সারা পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড বলতে যা বোঝায়, একদম পৃথিবীর ধনী রাষ্ট্র 1 নাম্বার হচ্ছে কাতার। তাহলে সেই জায়গাতে আমরাও যেন আমাদের এই পটেনশিয়ালিটি, আমাদের এই সমুদ্র, আমাদের এই মানব সম্পদ, এগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা শুধুমাত্র দেশপ্রেমিক, সৎ, দক্ষ, এবং যারা ভারতপন্থী না, পাকিস্তানপন্থী না, বাংলাদেশপন্থী, বাংলাদেশের সিকিউরিটি, বাংলাদেশের ফিউচার, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করবে, বাংলাদেশের স্বার্থে কাজ করবে, এরকম ভাবে যদি আমরা গঠন করতে পারি, আমরা যদি নিজেরা নিজেদের উপর কনফিডেন্ট হতে পারি, কোয়ালিটি অর্জন করতে পারি, এবং কোয়ালিটির মাধ্যমে দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে আমরা যদি বাংলাদেশ আগামী দিন লিড করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ শুধু সাউথ এশিয়া নয়, বাংলাদেশ শুধু এশিয়াতে নয়, সারা পৃথিবীকে লিড করবে ইনশাআল্লাহ। সে ধরনের সক্ষমতা আমাদের আছে, সে দেশপ্রেমিক মানুষ আমাদের আছে, শুধুমাত্র ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।